আরজি করার জন্য সন্দীপ ঘোষ অতীত, তো বর্তমান সুরিতা পাল নতুন অধ্যক্ষ হিসেবে আজই দায়িত্ব নিলেন। গতকাল পদত্যাগের পর তারপর আজ নতুন অধ্যক্ষ পেল আরজিকরের নতুন অধ্যক্ষ সুহৃতা পাল। গতকালই সন্দীপ ঘোষ ইস্তফা দিয়েছিলেন, সুহৃতাকে অধ্যক্ষ করা হয়েছে তার জায়গায়। আজ সকালেই নতুন দায়িত্বে সুহৃতা পাল। শুধুমাত্র শহর কলকাতা নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে, দেশের বিভিন্ন প্রান্তে চিকিৎসকদের একাংশ তারা আন্দোলন করছেন, ঘটনার প্রতিবাদ করছেন, নিরাপত্তার দাবি তুলছেন। সেই খবর দেখাবো। প্রথমেই সন্দীপ ঘোষের খবর, তার কারণ সন্দীপ ঘোষ ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ হয়ে ঢুকবেন কি করে? তার ঘরের দরজায়, অধ্যক্ষের ঘরের দরজায় তো তালা। আন্দোলন চলছে সেখানে পড়ুয়াদের। সেই আন্দোলনের ঝাঁজ এমনই, সেখানে বিধায়ক মন্ত্রী তাদের বোঝাতে গেলেন, ফিরে যেতে হলো। চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজের পড়ুয়ারা তারা সেখানে আন্দোলন করছেন, বিক্ষোভ করছেন। This is our second home. We are away from home and we are staying here. And we don't want a guardian like him. Yes, we don't want a guardian like him. আমাদের বাড়িতে আমাদের মা বাবা বাইরে আছে আর আমরা এখানে একা বসে আছি। তারপরে আপনারা এইরকম লোকজনকে আমাদের কলেজে ঢুকাচ্ছেন, এটা একদম বাজে জিনিস। আমি জানি না ওইখানে ঘটনা কেন্দ্র করে ইনভলভ আর এমএলসি ওইখানে চেয়ারম্যান যে ছিল সে ইনভলভ ছিল। অথরিটি থাকলে ওদের উপরে দায়িত্ব ফেল হয়েছে। আমরা কথা বলি, তারপরে বুঝতে পারে কি ওদের এরা কেন বসে আছে জানি। তারপরে সহকর্মী রৌনক রয়েছেন, রৌনকের সঙ্গে একবার কথা বলবো। রৌনক, আমরা দেখলাম বিধায়ক স্বর্ণকমল সাহা গিয়েছেন, মন্ত্রী জাভেদ খান গিয়েছেন, কিন্তু না, তাদের কথা শুনতে নারাজ আন্দোলনকারী পড়ুয়ারা। তাদের দাবিটা কি? দেখো, তাদের দাবি স্পষ্ট। গতকাল যখন আরজিকর হাসপাতাল থেকে পদত্যাগ দেয় সন্দীপ ঘোষ, তারপরই জানা যায় যে তিনি নতুন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নিতে চলেছেন এই ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে। এবার সেক্ষেত্রে তারপর থেকে কিন্তু যারা পড়ুয়ারা তাকে নিযুক্ত হতে দেবেন না বলে তার যে প্রিন্সিপালের রুম সেখানে তালা লাগিয়ে দেয় এবং গতকাল রাত থেকে তারা কিন্তু অবস্থানরত ছিল। আর সকাল থেকেই ডাক্তারি পড়ুয়া থেকে শুরু করে ইন্টার্ন সবাই এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং সেখানে জড়ো হয় এবং তারা অবস্থান করে। তাদের দাবি একটাই যে সন্দীপ ঘোষকে কোনো মতেই তারা প্রিন্সিপাল হিসেবে মেনে নেবেন না। তাদেরকে বোঝাতে এসেছিলেন এন্টালি বিধানসভার বিধায়ক স্বর্ণকমল সাহা এবং মন্ত্রী জাভেদ খান। প্রায় দীর্ঘ 15 থেকে 20 মিনিট আন্দোলনকারীদের সঙ্গে তারা কথা বলেন, কিন্তু কোনো রকম সমাধান সূত্র মেলেনি এবং আন্দোলনকারীদের তরফ থেকে স্পষ্টত জানানো হয় যে যারা এই সন্দীপ ঘোষের পক্ষে কথা বলবে, অর্থাৎ সন্দীপ ঘোষকে নিযুক্ত করার পক্ষে কথা বলবে, তাদের কথা কিন্তু আন্দোলনকারীরা শুনবেন না। তাদের প্রাথমিক দাবি একটাই, সন্দীপ ঘোষকে তারা কোনো মতেই কিন্তু প্রিন্সিপাল হিসেবে নিযুক্ত হতে দেবেন না। সেই দাবিতে এখনও এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং তার বাইরে বহু ডাক্তার পড়ুয়া এবং ইন্টার্নরা তারা কিন্তু বসে রয়েছেন, বিক্ষোভরত রয়েছেন এবং আন্দোলন করছেন। এবং তাদের দাবি উঠছে একটাই, যে কোনো মতেই তারা এই যে সন্দীপ ঘোষ তাকে এই ন্যাশনাল মেডিকেল কলেজে আসতে দেবেন না। তার বিশেষ কারণ রয়েছে, কারণ তারা বলছেন এর আগেও কিন্তু এই ন্যাশনাল মেডিকেল কলেজে দায়িত্বে ছিলেন এই সন্দীপ ঘোষ। সেক্ষেত্রে দেখা গেছে যে বিভিন্ন দুর্নীতির সঙ্গে সন্দীপ ঘোষের নাম জড়িয়ে উঠছে, যেটা এখানকার পড়ুয়ারা দাবি রাখছেন। এবং তাদের যে একটা ভীততার কারণ হয়ে দাঁড়াচ্ছে যে আরজি করেন যখন ঘটনা ঘটে, তারপরে তাদের প্রাথমিক দাবি ছিল যে এই যে প্রিন্সিপাল তাকে একেবারে যত দ্রুত সম্ভব সরাতে হবে। তারপরেই দেখা যায় গতকাল সন্দীপ ঘোষ কিন্তু পদ থেকে নিজেই ইস্তফা দিয়ে দেয়। কিন্তু সেই প্রিন্সিপালই যদি তাদের কলেজে আসে, যে সেক্ষেত্রে অন্যরকম কোনো ঘটনা বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হবে না, সেই দায় কে নেবে? এই নিয়ে কিন্তু অত্যন্ত চিন্তিত এখানকার ডাক্তারি পড়ুয়ারা এবং সেই বিষয়কে সামনে রেখেই মূলত তারা দাবি করছেন যে কোনো মতেই সন্দীপ ঘোষকে এখানকার প্রিন্সিপাল পদে নিযুক্ত হতে দেবেন না। সে যারাই বোঝাতে আসুক এবং সন্দীপ ঘোষের পক্ষে যারা সওয়াল তুলবেন তাদের বিরুদ্ধে কিন্তু গো ব্যাক স্লোগান উঠবে। সেই চিত্রই আমরা দেখতে পারলাম যখন বিধায়ক এবং মন্ত্রী জাভেদ খান এখানে প্রবেশ করলো। তাদেরকেও অধ্যক্ষের ঘরে ঢুকতে দেওয়া হবে না বলে তালা লাগিয়ে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজের পড়ুয়ারা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। আরেকদিকে সন্দীপ ঘোষ নিয়ে হাইকোর্ট, কড়া হাইকোর্ট, এত প্রভাবশালী যে 4 ঘন্টার মধ্যে ফিরে আসে। প্রশ্ন তুলছে সন্দীপ ঘোষের নয়া নিয়োগ নিয়ে, প্রশ্ন তুলছে হাইকোর্ট। ছুটির আবেদন করার নির্দেশ দেওয়া হলো।
সন্দীপ ঘোষকে ছুটির আবেদন করতে হবে, নির্দেশ হাইকোর্টের। আরো জানবো হাইকোর্ট চত্বর থেকে আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্ণব। অর্ণব, এবং প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ মামলা একাধিক জনস্বার্থ মামলা এবং এই জনস্বার্থ মামলার এইমাত্র যে নির্দেশটা জারি করলেন এবং সেটা মৌখিক নির্দেশ, কারণ দুপুর 1টার সময় ফের শুনানি হবে। এর মধ্যে এখনো পর্যন্ত আরজি করের ওই চিকিৎসকের ধর্ষণ এবং খুনের যে মামলা চলছে, অ্যাডিশনাল সিপি কলকাতা পুলিশের তার নেতৃত্বে যে সিট তদন্ত করছে, আজকে সওয়াল অনুযায়ী সেই অ্যাডিশনাল সিপি নেতৃত্বে যে তদন্ত হচ্ছে তার সম্পূর্ণ কেস ডায়েরি দুপুর 1টার সময় কলকাতা হাইকোর্টে পেশ করতে হবে। তার পাশাপাশি প্রধান বিচারপতি PS শিবাকরম জানান যে এই প্রিন্সিপাল সন্দীপ ঘোষ সে এতটাই ক্ষমতাশালী, প্রভাবশালী যে 4 ঘন্টার মধ্যে সে তার পদে ফিরে আসে। এটা কিভাবে সম্ভব? এবং এই মামলা শুনানি চলাকালীন প্রধান বিচারপতি কড়া বার্তা দেন রাজ্যের আইনজীবীদের উদ্দেশ্যে যে আজ দুপুর 3টে পর্যন্ত সময় নির্দিষ্ট করে দিচ্ছে কলকাতা হাইকোর্ট। এই দুপুর 3টের মধ্যে সন্দীপ ঘোষ, ডাক্তার সন্দীপ ঘোষ, যার বিরুদ্ধে এত চিকিৎসক বা পড়ুয়া চিকিৎসক, তাদের জুনিয়র ডাক্তার যাদের অভিযোগ রয়েছে, ইতিমধ্যে যাকে ন্যাশনাল মেডিকেল কলেজে প্রিন্সিপাল করা হয়েছে, তাকে ছুটির আবেদন করতে হবে, ছুটিতে যেতে হবে, ছুটি চেয়ে রাজ্যের কাছে আবেদন করতে হবে। এবং সেটা যদি না হয় দুপুর 3টের মধ্যে এই কলকাতা হাইকোর্ট নির্দেশ জারি করবে তাকে ছুটিতে পাঠানোর জন্য। এবং এরপরই এই যখন অগ্নি শর্মা হয়ে ওঠেন প্রধান বিচারপতি PS শিবাকরম, তার রুদ্রমূর্তি যখন বুঝতে পারে এবং তখনই রাজ্যের প্যানেলভুক্ত একজন আইনজীবী সুমন সেনগুপ্ত তিনি জানান যে আদালত ইচ্ছা প্রকাশ করার সঙ্গে সঙ্গে সন্দীপ ঘোষ চিকিৎসক, যাকে ন্যাশনাল মেডিকেল কলেজে প্রিন্সিপাল করা হয়েছে, তিনি লিড অ্যাপ্লিকেশন ফাইল করে ফেলেছেন, অর্থাৎ তিনি ছুটির আবেদন করে দিয়েছেন। প্রধান বিচারপতি এক্ষেত্রে নির্দেশ জারি করলেন, এখনো মৌখিক নির্দেশ, যেহেতু দুপুর 1টার সময় আবার মামলাটি শুনানি হবে। এই ডাক্তার সন্দীপ ঘোষ তিনি ছুটির আবেদন করেছেন, করলে তার আবেদনপত্র, তিনি পদত্যাগ করেছেন তার সেই পদত্যাগপত্র, বা তিনি চলে যেতে চাইছেন তার অন্য কোনো অ্যাপ্লিকেশন, যা কিছু রয়েছে সেই সমস্ত ডকুমেন্ট দুপুর 1টার সময় রাজ্যকে আদালতে পেশ করতে হবে। অর্থাৎ ধন্যবাদ সন্দীপ ঘোষ। এই সন্দীপ ঘোষ সম্পর্কে আদালত প্রশ্ন তুলছে, এত ক্ষমতাশালী যে 4 ঘন্টায় ফিরে আসে সন্দীপ ঘোষ, যে সন্দীপ ঘোষ গতকাল সকালে পদত্যাগ করলেন আর বিকেলে নতুন পদ পেলেন। এদিকে আর্জিকর তদন্তে হাইকোর্ট ঘোষের নতুন নিয়োগপত্র দেখাতে হবে, পদত্যাগপত্র দেখাতে হবে, কেস ডায়েরি দেখাতে হবে। অন্য ডিটেইলে জানবো। দেখো, প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে পরপর একাধিক জনস্বার্থ মামলা, 5টে জনস্বার্থ মামলা ছিল, সেই তার সঙ্গে আরো 2-3টে জনস্বার্থ মামলা নতুন করে যোগ হয়। কিন্তু এই আরজিকর ইস্যুতে যে জনস্বার্থ মামলা হয় তার পুরো মোড়টা ঘুরে যায় যখন পরিবারের তরফে, অর্থাৎ ওই নিহত চিকিৎসক ধর্ষিতা হয়ে যিনি খুন হয়েছেন তার পরিবার যখন মামলা করছে এই কলকাতা হাইকোর্টে এসে, তখন মামলার গুরুত্ব এবং মোড়টা পুরোপুরি ঘুরে যান। এবং সেখান থেকে প্রধান বিচারপতি মামলা সওয়াল জবাব করার পর তিনি যখন জানতে পারেন যে একটা পরিবার তাদের মেয়েকে হারিয়েছে, চিকিৎসককে হারিয়েছে, রেসিডেন্ট সিনিয়র ডাক্তার, এরপরে ওই পরিবারকে ফোন করে বলা হচ্ছে যে সে প্রথমে অসুস্থ বলা হলো, 15 মিনিট পরে বলা তাকে আত্মহত্যা, এবং এই পরিবারকে 3 ঘন্টা হাসপাতালের বাইরে বসিয়ে রেখেছে যে মেয়ের দেহ দেখতে দেওয়া হয়নি পরিবারের সঙ্গে। এই পুরো বিষয়টা জানার পর অগ্নি শর্মা হয়ে ওঠেন প্রধান বিচারপতি এবং তিনি বলেন যে একজন প্রিন্সিপালের বিরুদ্ধে অভিযোগ করছেন প্রত্যেককে, এবং সারা রাজ্য জুড়ে চিকিৎসকদের যে কর্মবিরতি চলছে তাতে রোগী পরিষেবার উপর তার একটা বড় প্রভাব পড়ছে। এই অবস্থায় এই সন্দীপ ঘোষ চিকিৎসক, যিনি পদত্যাগের 4 ঘন্টার মধ্যে ফিরে পান তার নিজের পদ, এটা কিভাবে সম্ভব, কতটা প্রভাবশালী হলে? তাকে আদালত সুযোগ দিচ্ছে, অপশন করে দিচ্ছে, আজ 3টের মধ্যে তাকে ছুটিতে যেতে হবে এবং ছুটির জন্য ছুটিকে যে নির্দিষ্ট দরখাস্ত করতে হয় রাজ্যের কাছে, সেই দরখাস্ত তাকে করতে হবে। এবং তিনি যদি সেটা না করেন তাহলে এই কলকাতা হাইকোর্ট তাকে তার পদ থেকে সরানোর জন্য বা তাকে ছুটিতে পাঠানোর জন্য সর্বোপরি নির্দেশ জারি করবে। এবং এই সওয়াল জবাব চলার পর মিনিট 5 থেকে 7-এর মধ্যে রাজ্যের একজন আইনজীবী আদালতকে জানান কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ইচ্ছা প্রকাশ করার সঙ্গে সঙ্গেই ডাক্তার সন্দীপ ঘোষ, যিনি এখন প্রিন্সিপালের দায়িত্বে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ, খাতায় কলমে তিনি ছুটির আবেদনপত্র করে দিয়েছেন, ছুটির আবেদনপত্র করেছেন।
এই ছুটির আবেদন পত্র যদি করে থাকে আজ আদালতে ইচ্ছা অনুসারে, পাশাপাশি তিনি যে পদত্যাগ করেছেন বা অন্য কোনো কি অ্যাপ্লিকেশন করেছেন তার সমস্ত ডকুমেন্ট আজ দুপুর 1টার মধ্যে রাজ্যকে পেশ করতে বলা হয়েছে কলকাতা হাইকোর্টে। পাশাপাশি যে তদন্ত চলছে, কলকাতা পুলিশের সিট তদন্ত করছে, স্পেশাল ইনভেস্টিগেশন টিম, কলকাতা পুলিশের অ্যাডিশনাল সিপির নেতৃত্বে যে তদন্ত হচ্ছে তার সম্পূর্ণ কেস ডায়েরি দুপুর 1টার মধ্যে কলকাতা হাইকোর্টে পেশ করতে হবে। এছাড়াও নিতেছেন প্রধান বিচারপতি টি.এস. বাগনা এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্য ডিভিশন বেঞ্চ। অতনু, ধন্যবাদ। ঠিক কি হয়েছিল সেদিন রাতে আর্চি করে? ওই নির্যাতিতার সঙ্গে কিভাবে নির্যাতন হয়েছিল সবাই জানতে চাইছেন যে সত্যিটা কি, সত্যিটা ঠিক কি সেটার একটা আভাস মিলতে পারে পোস্টমর্টেম রিপোর্ট থেকে। অন্তত কতটা অত্যাচার করা হয়েছে সেই অত্যাচারের চিহ্ন পোস্টমর্টেম রিপোর্ট থেকে যা স্পষ্ট হতে পারে। কি রয়েছে পোস্টমর্টেম রিপোর্টে, কি বলা হচ্ছে পোস্টমর্টেম রিপোর্টে? আমার সঙ্গে রয়েছে প্রতিনিধি অভিজিৎ, বলতে পারবেন অভিজিৎ? অতনু, ভয়াবহ এই রিপোর্ট যদি কেউ যদি দেখেন, চিকিৎসকরা অতি শিউরে উঠেছেন এবং পরিবারকে এই রিপোর্ট দেওয়া হয়েছে এবং আন্দোলনরত ছাত্রছাত্রীরা যেটা বলেছেন তাদের 8 সদস্যের যে প্রতিনিধি তাদের কাছে এই রিপোর্ট আনতে হবে। তবে সেই রিপোর্টে যেটা বলা হচ্ছে যে যৌনাঙ্গে গভীর ক্ষত চিহ্ন রয়েছে, গভীর ক্ষতের প্রমাণ মিলেছে, প্রচুর পরিমাণে রক্তপাত হয়েছে, হাইমেন ফেটে গিয়েছিল, 151 গ্রাম দেহরস ওখান থেকে পাওয়া গেছে, যেটা স্টেট ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে। বুকে মারাত্মক আঘাত রয়েছে, দম বন্ধ করা হয়েছিল, স্ট্র্যাঙ্গুলেট করা হয়েছিল, অর্থাৎ গলা টেপা হয়েছিল, গলা টিপে তাকে মারা হয়েছিল, তার আগে তাকে ধর্ষণ করা হয়েছিল, থাইরয়েডের কাছের হাড় ভেঙে যায়, সমস্ত ডিএনএ স্যাম্পলিং স্টেট ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। আঙুলের মুখে কোনো চামড়া বা অন্য কিছু আছে কিনা, রোম জাতীয় কিছু, সেই সমস্তটাই দেখা হচ্ছে। বলাই যেতে পারে শ্বাস রোধ করে গলা থেকে খুন এবং তার আগে ভয়াবহভাবে তাকে ধর্ষিতা হতে হয়েছে এবং তার প্রমাণ ছচ্ছে ছচ্ছে মিলেছে এই ময়নাতদন্তের রিপোর্টে, যেখানে যৌনাঙ্গে গভীর ক্ষত চিহ্ন রয়েছে এবং 151 গ্রাম দেহরস উদ্ধার হয়েছে ওখান থেকে। ভয়াবহ এবং প্রচুর পরিমাণে রক্তপাত হয়েছে, হাইমেন ফেটে গিয়েছিল, এই সমস্তটাই কিছু কিন্তু ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ রয়েছে। অতনু, কতটা নির্যাতন করা হয়েছে তার মানে তার কিছু প্রমাণ অন্তত পোস্টমর্টেম রিপোর্টে মিলছে। শারীরিক নির্যাতন কতটা হয়েছে, আর যে সময় এই ঘটনা ঘটছে সে সময় তার মানে কতটা মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছিলেন তিনি। তো এই নির্যাতন যে করেছেন, এই অপরাধ যে করেছেন, সেই দোষীর ফাঁসি চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেই জড়িত থাক তাকে ইমিডিয়েট শাস্তি দিতে হবে এবং আমরা চাই এই কেসটা ফাস্ট ট্র্যাক কোর্টে হোক। ফাস্ট ট্র্যাক কোর্টে হলে জুডিশিয়াল প্রসেসটা তাড়াতাড়ি হবে এবং তাতে আমরা ফাঁসির দাবি জানাবো। গত বৃহস্পতিবার আরজি করে নাইট ডিউটি করছিলেন চিকিৎসক পড়ুয়া। শুক্রবার সকালে তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। অভিযোগ খুন, ধর্ষণের। এ নিয়ে দেশ জুড়ে শোরগোল পড়ে গিয়েছে। সোমবার নিহত তরুণীর বাড়িতে যান মুখ্যমন্ত্রী, মা বাবার সঙ্গে কথা বলেন, পাশে থাকার আশ্বাস দেন। কলকাতার পুলিশ কমিশনার খবরটা দেয়, আমি সঙ্গে সঙ্গে তাকে বলি যে এটা খুব নক্কারজনক ঘটনা এবং খুবই বেদনাদায়ক ঘটনা। কি করে ঘটনা ঘটলো এটা এখনো আমি ঠিক বুঝতে পারছি না। পুলিশকে আমি বলেছি, বাবা মাও যেটা আমাকে বলেছেন যে ওদের ভেতরেই কেউ আছে, যদি ভেতরে কেউ থাকে, কারো প্রতি সন্দেহ হয়, যারা ছিল, যারা ওর বন্ধু বান্ধব, তাদেরকে সবাইকে ডেকে কথা বলবে। আজকে প্রিন্সিপাল নিজে রেজিগনেশন করে দিয়েছিলেন, আমরা ওখানে এমএসভিপি কেও সরিয়ে দিয়েছি ডিউ টু নেগলিজেন্স। আমরা হাসপাতাল থেকে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, যে চেস্ট ডিপার্টমেন্ট, তাকেও সরিয়ে দিয়েছি।
এবং পুলিশ পোস্টে যে এসিপি ছিলেন তাকেও সরিয়ে দিয়েছে, সবাইকেই সরানো হয়েছে এবং ডগ স্কোয়াড থেকে শুরু করে ভিডিও থেকে শুরু করে ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে শুরু করে সবাইকেই ইনভলভ করা হয়েছে যাতে খুনি গ্রেপ্তার হয় এবং দোষীরা শাস্তি পায়। আমি চাই পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেপ্তার করবে, আর রবিবার পর্যন্ত যদি তারা কুল কিনারা করতে না পারেন, কারণ ভেতরেও তো অনেকে আছে, তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না, আমরা সিবিআইকে দিয়ে দেবো। ওদের সাকসেস রেট খুব কম। তাপসী মালিককে যখন খুন করে হত্যা করা হয় ধর্ষণ করে, আজ পর্যন্ত বিচার হয়নি। রিজাউনের কেসও ছিল, একটা কেসেরও বিচার হয়নি। কিন্তু তবু মানুষের স্যাটিসফ্যাকশনের জন্য যদি কেউ ভাবতে পারে যে পুলিশ ঠিক মতো করতে পারছে না। নিউজ 18 বাংলা। কি হয়েছিল সেদিন রাতে কিছুটা হলেও অন্তত বলতে পারবেন? সেদিন রাতে আরজি করে যারা ছিলেন, নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন, যাদের সঙ্গে এই ঘটনার ঠিক আগে ডিনার করেছিলেন ওই জুনিয়র ডাক্তার, তারা বলতে পারবেন যারা সেদিন রাতে ডিউটিতে ছিলেন। তো তাদের আবার তলব করা হয়েছে। আজ 4 জনকে আজ তলব করা হয়েছে, পুলিশ দেখে পাঠিয়েছে, তাদের বয়ান লিপিবদ্ধ করা হবে, বয়ান রেকর্ড করা হবে। তাদের থেকে ঠিক কি জানতে চাইছে পুলিশ, যার থেকে সূত্র মিলবে, তদন্তে গতি বাড়বে। আমার সঙ্গে রয়েছে অর্পিতা, প্রতিনিধি অর্পিতার কাছে আমি প্রথমে জানতে চাইবো আজ কাদের ডেকে পাঠানো হলো? দেখো, লালবাজার সূত্রে খবর যে আজকে গতকাল যাদের যে 4 জন স্টুডেন্টকে ডাকা হয়েছিল বা যে জুনিয়র চিকিৎসককে ডাকা হয়েছিল তাদেরকে আজকেও তলব করা হয়েছে। শুধুমাত্র তাই নয়, অ্যাসিস্ট্যান্ট সুপার এবং তার পাশাপাশি কিন্তু চেস ডিপার্টমেন্টের যিনি এইচওডি, সেই এইচওডিকেও কিন্তু তলব করা হয়েছে। এই প্রসঙ্গে তোমাকে জানিয়ে রাখি যে ঘটনার রাতে এই চিকিৎসকরা অর্থাৎ এই 4 জন তারা কিন্তু একসঙ্গেই ডিনার করেছিলেন এবং তারপরে রাত 2টো নাগাদ এক চিকিৎসকের সঙ্গে এই নির্যাতিতার কথাও হয় এবং সেই সময় কিন্তু তিনি অর্ধেক ঘুমন্ত অবস্থায় ছিলেন এবং তারপরে রাত 3টে নাগাদ আর এক চিকিৎসক আসেন তার সঙ্গে কথা বলতে, কিন্তু তখন কিন্তু তিনি ঘুমিয়ে গেছিলেন। এতটাই কিন্তু তদন্তে জানা গিয়েছে। এখন এই যে 4 চিকিৎসক যারা কিনা একসাথে যারা ডিনার করেছিলেন তাদের থেকে কিন্তু মূলত জিজ্ঞাসাবাদ করে তাদের বয়ান রেকর্ড করা হচ্ছে যে তাদের সঙ্গে মানে এই যখন এই নির্যাতিতার যখন একসঙ্গে যখন খাচ্ছিলেন তখন ঠিক কি কথা হয়েছিল এবং তারপরে নির্যাতিতার ঠিক কখন গেলেন, এই বিষয়ে কিন্তু গোটা বিষয়টা জানার চেষ্টা করা হচ্ছে। এবং এই যে জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু একে অপরের সঙ্গে তারা কিন্তু কানেক্টেড ছিলেন। কিভাবে এই ঘটনা ঘটলো সেই বিষয়টা যেমন জানার চেষ্টা করছে, তেমনি এই তরুণীর যে মোবাইল, সেই মোবাইলও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ এই মোবাইলে 2টো নাগাদ তার এক বোন SMS করে এবং 2:30 নাগাদ SMS করেন এবং তারপরে কিন্তু 2:35 নাগাদ এই নির্যাতিতা তিনি তার বোনকে রিপ্লাই করেন। ফলে এই অবস্থা থেকে যেটা জানার চেষ্টা করছে তদন্তকারী আধিকারিকরা যে এই নির্যাতিতার সঙ্গে আর কার কার কথা হয়েছে, মোবাইলের চ্যাট হিস্ট্রি এবং কল ডিটেলস দেখে তারা কিন্তু জানার চেষ্টা করছেন। এবং আজকে যে পড়ুয়াদের যে ডাকা হয়েছে সেই পড়ুয়াদের বয়ান রেকর্ড করে কিন্তু গোটা বিষয়টা তারা আজকে জানার চেষ্টা করা হচ্ছে যে মূলত আমার একটা প্রশ্ন আছে এখানে, যাদের আজ ডেকে পাঠানো হয়েছে যে 4 জনকে, এই 4 জনকে গতকালও ডেকে পাঠানো হয়েছিল, তাহলে কি গতকালে তাদের যে স্টেটমেন্ট, তাদের যে বয়ান, সেই বয়ানের সঙ্গে কোথাও একটা মনে হচ্ছে লুপহোলস রয়ে গেছে বা তদন্তকারীরা সন্তুষ্ট নন সেই জন্য ডেকে পাঠানো হয়েছে, নাকি গতকাল যে সেট অফ কোশ্চেন্স ছিল আর আজকের সেট অফ কোশ্চেন্স আলাদা? সেখানে শুয়ে রয়েছেন, তারপরেই কিন্তু সেই ঘটনা ঘটায় বলে এখানে কিন্তু পুলিশের কাছে সে জেরায় দাবি করছে। কিন্তু পুলিশের মধ্যে কিন্তু একটা ধোঁয়াশা রয়েছে, তদন্তের ক্ষেত্রে পুলিশের ধোঁয়াশা রয়েছে এইখানে যে আদৌ কি যেভাবে অত্যাচার করা হয়েছে বা ধর্ষণ করা হয়েছে বা খুন করা হয়েছে সেটা কি সঞ্জয়ের একার পক্ষে সম্ভব, নাকি সঞ্জয়ের সঙ্গে আরও অনেকে ছিলেন বা অন্য কারো এখানে ষড়যন্ত্র রয়েছে, কোনো কনস্পিরেসির কি শিকার এই গোটা ঘটনা, গোটা বিষয়টা কিন্তু খতিয়ে দেখছে লালবাজারের তদন্তকারী আধিকারিকরা। কারণ সঞ্জয়ের একার পক্ষে সম্ভব নাকি এর পেছনে অন্যজন ছিল সেই বিষয়টা কিন্তু তদন্ত করে খতিয়ে দেখতে চাইছে, সেই কারণেই 4 জনকে তলব করা হয়েছে। তার পাশাপাশি অ্যাসিস্ট্যান্ট সুপার। ধন্যবাদ। আরজি করে আরো একটি গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট আপনারা জানিয়ে রাখি, গুরুত্বপূর্ণ খবর, সেটা হলো জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা যারা কাল লালবাজারে গিয়েছিলেন তারা আজ আরজি করে গিয়েছেন এবং আরজি করে গিয়ে তারা দেখবেন প্লেস অফ অকারেন্স, দেখবেন তারা যেখানে ঘটনা ঘটেছে অর্থাৎ সেই সেমিনার হল দেখবেন এবং হয়তো যারা এই মুহূর্তে দায়িত্বে রয়েছেন বা নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলতে পারেন।